ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। এই ভিডিওতে ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে কমন পেয়েছে স্টুডেন্ট, আশা করি তুমিও কমন পাবে। এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্রান্তে কিন্তু দাদার ক্লাসরুমের সব থেকে টপ লেভেলের স্টুডেন্ট রয়েছে। এরপরে তোমার নাম্বার, তুমি একটা বেটার থেকে বেটার রেজাল্ট তৈরি করো। তাহলে চলো শুরু করছি ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা। মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর প্রথম ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। দেখো, তোমাদের এই প্রথম ইউনিট টেস্টে ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার রয়েছে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, তারপরে থাকবে আলো, তারপরে রয়েছে পর্যায় সারণী এবং তার পাশাপাশি তড়িৎ যৌগ এবং আয়নিক যৌগ। টোটাল সিলেবাস হলো। এবার আমরা পরিবেশের জন্য ভাবনা, খুব সোজা একটা চ্যাপ্টার, ফুলে ফুল তোলা যায়। দেখো, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে আমি বলবো বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয় এবং কেন। এগুলো কিন্তু বড় প্রশ্ন আকারে। বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সব থেকে বেশি, কারণ সহ লেখো। মাধ্যমিক 2020-তে এসেছিল। মাস্টারপিস অফ কোশ্চেন যদি বলো তাহলে বলবো ওজোন স্তর, গ্রিন হাউস ইফেক্ট এবং বিশ্ব উষ্ণায়নের কারণ, ফলাফল, প্রতিকারের উপায়গুলি লেখো। এখানে কিন্তু আমি অনেক শর্ট প্রশ্ন কভার করব না, যে শর্ট প্রশ্নগুলো কিন্তু তোমার কভার করতে হবে এবং একটা বেটার রেজাল্ট কিন্তু তোমার তুলতে হবে। আমি বলবো ভালো রেজাল্টের জন্য অবশ্যই চ্যাপ্টারটা অনেকবার রিভিশন করো, দেখবে একটা ভালো নাম্বার তুলতে পারবে। অনেকে তো ফুলে ফুলও তোলে, ফুলে ফুল তোলার জন্য অবশ্যই তুমি তোমার বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। ওকে, তারপরে দেখো ওজোন স্তর ছিদ্র হওয়ার কারণ কি, এটা এবিটিএতে পাবে প্রশ্নগুলো। ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। গ্রিন হাউস ইফেক্ট, বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো। দেখো, এই যে মাস্টার পিস অফ কোশ্চেন যেটা রয়েছে, এটাকেই কিন্তু আমি সাব ভাগে এখানে লিখলাম। দেখো, এই যে প্রশ্নগুলো যেগুলো রয়েছে মাস্টার পিস অফ কোশ্চেন, এগুলোই ভেঙে ভেঙে কতভাবে কোশ্চেন করা যায় মাধ্যমিক বোর্ডে কিন্তু হয়েছে। তাই আমার মাস্টার পিস অফ কোশ্চেন অবশ্যই ফলো করবে। পরিবেশের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব উল্লেখ করো। দেখো, 2017-তে এসেছিল, এবিটিএতে পাবা। ওজোন স্তরের ঘনত্ব কিসে মাপা হয়, আমরা বলবো ডবসনে। স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা লেখো, এর জন্য কি প্রয়োজন, 19-এ এসেছিল। দেখো, বায়োগ্যাসের ব্যবহার উল্লেখ করো, 2018-তে এসেছিল। বায়োফুয়েল কি, এর একটি ব্যবহার লেখো। বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী, বায়োগ্যাস ব্যবহারগুলি লেখো। স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলার কারণ কি, জ্বালানি তাপন মূল্য কাকে বলে, এর একক লেখো, 2017-তে এসেছিল। এর পাশাপাশি একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, মিথেন হাইড্রেট কি। দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি লিখে দিলাম, এটা অবশ্যই ফলো করবে। মিথেন হাইড্রেট কি, আবার বলছি মিথেন হাইড্রেট কি, এর সংকেত লেখো, কিংবা ফায়ার আইস কি, এবং সৌর কোষের ব্যবহারটা ভালো করে পড়ে রাখবে। ওকে, চলে আসছে নেক্সট চ্যাপ্টার, গ্যাসের ধর্ম। গ্যাসের আচরণের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, চ্যাপ্টার 2, চাপের এসআই একক কি। বায়োফুয়েলে, দেখো, এটা কিন্তু মাস্টারপিস অফ কোশ্চেন। মাস্টারপিস অফ কোশ্চেন যেন মিস না হয়, ভালো রেজাল্টের জন্য মাস্টারপিস অফ কোশ্চেন সবথেকে গুরুত্বপূর্ণ। বয়েলের সূত্র, চালসি সূত্রের গাণিতিক রূপ সহ ব্যাখ্যা করো। বয়েল সূত্র এবং চালসি সূত্রের মধ্যে কোন রাশিগুলি ধ্রুবক থাকে, অর্থাৎ ফিক্স থাকবে দুটোর ক্ষেত্রেই। পরম শূন্য উষ্ণতা কাকে বলে, কি পরম বলার কারণ কি। তারপর দেখো, কেলভিন স্কেল কি, বাস্তব গ্যাস আদর্শ গ্যাস কাকে বলে। শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর মধ্যে কোনটি ভারী এবং কেন, অ্যাভোগাড্রো সূত্রটি লেখো। গ্যাসের শিকার্য বিষয়গুলি লেখো। এটাই কিন্তু মাস্টারপিস অফ কোশ্চেন। ওকে, কভার হয়ে গেল। এবার এই প্রশ্নগুলোই এখন আমরা এখানে ভেঙে ভেঙে বলবো যে কিভাবে আসতে পারে। বয়েলের সূত্রটি গাণিতিক রূপ সহ লেখো। গ্যাস সম্পর্কিত চালসি সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। দেখো, 2002, 2004, 2005, 2017 প্রচুর এসছে। পরম শূন্য উষ্ণতা কাকে বলে, পরম শূন্য বলার কারণ কি। দেখো, ওই প্রশ্নগুলো মাস্টারপিস অফ কোশ্চেনের প্রশ্নগুলো কিন্তু এখানে আলাদাভাবে লেখা হলো। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, দেখো, PV/T=K সম্পর্কিত প্রতিষ্ঠা করো। এবং এর পাশাপাশি একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, PV=NRT, এই সমীকরণটি প্রতিষ্ঠা করো। যদিও এটা ক্লাস 11-12 ফিজিক্সে ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদেরও কিন্তু ইম্পর্টেন্ট, এখন কিন্তু দিচ্ছে। আর একটা প্রশ্ন দেখো, PV=RT, যেখানে n এর মান বলবে 1, এটা প্রতিষ্ঠা করো। আদর্শ গ্যাসের সমীকরণ অবশ্যই খেয়াল করে পড়বে। ওকে, আর অবশ্যই অনেক অনেক অঙ্ক প্র্যাকটিস করবে। এবার কিন্তু অনেক অঙ্ক এসছে ফিজিক্যাল সায়েন্সে, তো অবশ্যই দেখবে PV=NRT দিয়ে সমীকরণ দিয়ে অঙ্ক থাকবে। P1V1=P2V2 এর উপর অঙ্ক থাকবে। বুঝতে পারছো তো, এরকম অনেকগুলো ফর্মুলা যেখানে যেখানে রয়েছে, চার্লস এবং বয়েল সূত্র সমন্বয়ের, এর উপর বেস করে যে অঙ্কগুলো রয়েছে অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রাখবে। এবার লেখচিত্র হিসেবে দেখো, এইগুলো ইম্পর্টেন্ট রয়েছে, যেরকম ধরো PV বনাম P, তারপরে P ভার্সেস V, V ভার্সেস T এবং P ভার্সেস T, এগুলোও খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা প্রিপারেশন করে রাখবে। দেখো, গ্যাসের উষ্ণতার উপর গ্যাসের
গতির প্রভাব কিন্তু আমাদের লিখতে হবে। 2008-এ 10-এ এসেছিল, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে প্রিপারেশন করে রাখবে। আর এটা খুব ইম্পর্টেন্ট যে আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতি হওয়ার কারণগুলো উল্লেখ করো। দেখো এটা রিপিটেশন প্রশ্ন খুব আসে, 2019-এও এসেছিল। আলোর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখো আলো চ্যাপ্টারটা অনেকটাই টাফ, এটা ক্লাস 12-এর অপটিক্সে রয়েছে, ফিজিক্সের। তো দেখো এখানে কনসেপচুয়াল পড়লে অনেকটাই কভার হয়ে যায়। প্রথমত গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন, তারপরে কিছু প্রমাণ আমরা এক্ষেত্রে পাবো। অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো, 2020-তে আসা। কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5 এর অর্থ কি, 2014-তে ছিল। তারপর দেখো প্রমাণ করো যে অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ তার প্রকাশ দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। বা এই প্রশ্নটা ঘুরিয়েও দেয় যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রকাশ দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো, 2017-তে এসেছিল। আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো, 17-তে আসা প্রশ্ন। কাঁচ ফলকের প্রতিসরণের ফলে আলোক রশ্মির চ্যুতি হয় না কেন, দেখো 2019-এ এসেছিল। প্রমাণ করো চ্যুতিকোণ ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস, দেখো এখানে বলছে I1 I2 মাইনাস এ, দেখবে এরকম একটা সমীকরণ আছে, এখানে আর সম্ভবত হবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 নম্বর আকারে। স্নেলের সূত্রটি লেখো। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে, 17-তে এসেছিল। প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ চ্যুতিকোণের মান নির্ণয় করো, দেখো এটা EBT-তেও পাবা এবং 2017 প্রশ্নতেও পাবা। একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো, 20-তে আসছিল। তারপরে এক গাদা অঙ্ক থাকলো, এখানে অনেকগুলো অঙ্ক করতে লাগে, তার মধ্যে আমি একটা প্যাটার্ন দিলাম। দেখো একটি উত্তল লেন্স থেকে 20 সেমি দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোন দিকে পাওয়া গেল না, কোনো দিকে পাওয়া যাবে না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত হবে। আর তার পাশাপাশি ফোকাস দূরত্ব, মুখ্য ফোকাস, এগুলো মেরু, এগুলো কিন্তু পড়ে রাখবে সংখ্যা হিসেবে। সূর্যালোকে গাছের পাতা সবুজ দেখায় কেন, দেখো এটা রয়েছে, 2022-এ এসেছিল। তারপরে একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছের জন্য প্রতিষ্ঠিত রশ্মির চিত্র আঁকো, ফোকাস চিহ্নিত করো, 2022-এ এসেছিল, 22-এ এসেছিল। উত্তল লেন্সের সাহায্যে কীভাবে সমশেষ এবং বিবর্তিত প্রতিবিম্ব গঠন করা যায়, দেখো এটা 2018-তে এসেছিল। আলোর বিচ্ছুরণ কাকে বলে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার আগে কিন্তু অবশ্যই আমি পাবলিশ করব, দেখবে। ওকে, এবার চলে আসছে দেখো পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম। এখান থেকে পর্যায় সারণী এবং মৌলসমূহ ধর্মের পর্যায়বৃত্ততার থেকে প্রশ্ন। মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বোঝায়, একটি উদাহরণসহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যায়বৃত্ত ধর্ম নয়, দেখো 2017-তে এসেছিল। ডোবুরনের তৈরি সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলে কেন, মজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি, পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব কি, 19-এ এসেছিল। দেখাও যে F আয়নের বন্ধন গঠন করে N এর সঙ্গে, কিন্তু সমযোজী বন্ধন গঠন করে H এর সঙ্গে। এটা একটু তাত্ত্বিক প্রশ্ন, 2020-তে এসেছিল, যেখানে H বলছে হাইড্রোজেন, ফ্লোরিন, তারপর সোডিয়াম বলছে। এর পারমাণবিক সংখ্যা কী বললো, 1, দেখো 9,11 রয়েছে। তারপর যেরকম রয়েছে দেখো মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলতে কী বোঝো। আধুনিক পর্যায় সূত্রটি লেখো। দীর্ঘ পর্যায় শ্রেণী 16 এর প্রথম 3টি মৌল হলো OS, AC, এদের পারমাণবিক ব্যাসার্ধের নিম্নক্রমে, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে এবং আয়নাইজেশন শক্তির নিম্নক্রমে সাজাও। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 22-এ এসেছিল। নেক্সট, আয়নীয় এবং সমযোজী বন্ধন, এটা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন কথাটি ব্যবহার করা সঙ্গত কেন, 2017-তে এসেছিল। সোডিয়াম ক্লোরাইডের বন্ধন এনে দেখো Cl হিসাবে প্রকাশ করা যায় না কেন, 18-তে এসেছিল। লুইস ডট গঠন করো, দেখো মিথেন CH4 NH3HCl N2HF H2O, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং এর পাশাপাশি আরও তোমাকে পড়তে হবে, তবেই একটা বেটার রেজাল্ট কিন্তু হবে। ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে ভালো রেজাল্ট হয়, অনেকে ফুলে ফুল তোলে, কীভাবে তোলে বলো তো, প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা কোণা কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কোনো কিছু কিন্তু ছাড়া যাবে না। তো ফিজিক্স বা কেমিস্ট্রির কম্বিনেশন হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, তো এই ক্ষেত্রে টোটালটা তোমার খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। যদি তোমার ওরকম টার্গেট থাকে, এখন থেকেই যত কষ্টই হোক না কেন প্রিপারেশন শুরু করে দাও, তবে একটা দেখবে বেটার রেজাল্ট হবে। লুইস এর ধারণা অনুসারে সমযোজী বন্ধন কীভাবে গঠিত হয় একটি উদাহরণ দিয়ে লেখো। তারপর দেখো কোষের আয়নীয় বন্ধন গঠন কীভাবে হয় সেটা ব্যাখ্যা করো, দেখো এটা ব্যাখ্যা করতে হবে, 2019-এ এসেছিল। তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু লুইস ডট গঠন, আমি এখানে কয়েকটা দিলাম, এটা ছাড়াও তোমার বইতে অনেকগুলো রয়েছে, সেগুলো অবশ্যই ফলো করবে। আর ভালো রেজাল্ট বা ফুলে ফুল তোলার জন্য অবশ্যই তুমি তোমার ফিজিক্যাল সায়েন্সটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। ওকে, কোনো প্রশ্ন, কোনো লাইন বাদ দিও না, মন দিয়ে পড়ো। এখন ইউনিট টেস্ট, সামনে মাধ্যমিক পরীক্ষা, সো মন দিয়ে পড়ো, একটা বেটার রেজাল্ট করো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আর অন্যান্য সব সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে, অবশ্যই ফলো করো। আর এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।